ওয়েলকাম টু পিকে স্টাডি স্কুল। আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র ও তার সঠিক উত্তর সিলেবাস সহ আলোচনা করব, যা পরীক্ষাতে আসার সম্ভাবনা সবথেকে বেশি। তাহলে আমরা প্রথমে সিলেবাসটা দেখে নেব। তোমাদের মূল পাঠ্য বই থেকে পড়তে হবে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, এরপর আছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ, এরপর আছে সাম্রাজ্য বিস্তার ও শাসন, এরপর আছে অর্থনীতি ও জীবনযাত্রা, এরপরে আছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানা দিক, এরপর আছে ভারত ও সমকালীন বহির্বিশ্ব। এগুলি থেকে তোমাদের মোট 70 নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেন প্যাটার্নটা আছে তোমরা এটা দেখে নাও। ভিডিওটি শুরু করার আগে বলে দিই, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 15টি। একের এক আছে ঋগ্বেদের অংশ, এটা হবে ভেকস্তুতি। এরপর একে দুই আছে যবনিকা হলো, এটা হবে নাটকের পর্দা। এরপর একে থেকে 3 মহাভাষ্য লেখেন, এটা হবে পতঞ্জলি। এরপর একে থেকে 4 আছে তামিল ভাষায় রামায়ণ লেখেন, এটা হবে কম্বন। এরপর এক থেকে 5 আছে মিহিরকুল ছিলেন, এটা হবে হুন নেতা। এরপরে এক থেকে 6 আছে দিনার ও সুবর্ণ হলো, এটা হবে স্বর্ণ মুদ্রা। এরপর এক থেকে 7 আছে নাগানন্দ নামক নাটকটির রচয়িতা হলো, এটা হবে হর্ষবর্ধন। এরপরে একের 8 আছে গুপ্তাব্দ এর প্রচলন করেন, এটা হবে প্রথম চন্দ্রগুপ্ত। এরপরে একের 9 আছে মহাভারতের আদি নাম ছিল, এটা হবে জয়কাব্য। এরপরে একে থেকে 10 আছে নন্দবংশের শেষ রাজা ছিলেন, এটা হবে ধননন্দ। এরপরে একে থেকে 11 আছে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল, এটা হবে পাটলিপুত্রে। এরপরে একের 12 আছে মিচ্ছকটিকম এর রচয়িতা হলেন, এটা হবে শূদ্রক। এরপরে একে থেকে 13 আছে শুঙ্গদের একজন প্রধান শাসক ছিলেন, এটা হবে অগ্নিমিত্র। এরপরে একের 14 আছে ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী ছিল, এটা হবে সিন্ধু। এরপরে একের 15 আছে বৈদিক যুগে অন্যতম পালিত পশু ছিল, এটা হবে ঘোড়া। এরপরে একের 16 সুর করে গানের মতো গাওয়া হতো, এটা হবে সামবেদ। এরপরে একের 17 স্তূপের চারিদিকে তোরণ ছিল, এটা হবে 4টি। এরপরে 2 দাগে আছে পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো 5টি। 2 দাগের 1 আছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে, এর উত্তরটি হলো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। এরপরে 2 আছে অর্থশাস্ত্র এর রচয়িতাকে, এর উত্তরটি হলো অর্থশাস্ত্র এর রচয়িতা হলো কৌটিল্য। এরপরে 2 দাগে 3 আছে শিলাদিত্য উপাধি কার ছিল, এর উত্তরটি হলো শিলাদিত্য উপাধি হর্ষবর্ধনের ছিল। এরপরে 2-4 কে ভারতবর্ষকে মূলত গরমের দেশ বলেছেন, এর উত্তরটি হলো সুয়ানজাং ভারতবর্ষকে মূলত গরমের দেশ বলেছেন। এরপরে 2-5 ব্যাবিলনের একজন বিখ্যাত রাজার নাম লেখো, এর উত্তরটি হলো ব্যাবিলনের একজন বিখ্যাত রাজার নাম হলো হামুরাবি। এরপরে 2-6 আছে মেসোপটেমিয়া শব্দের অর্থ কি, এর উত্তরটি হলো মেসোপটেমিয়া শব্দের অর্থ দুটি নদীর মধ্যবর্তী দেশ। এরপরে 3 দাগে আছে সত্য বা মিথ্যা নির্বাচন করো যে কোনো 5টি। 3 দাগে 1 আছে কুষাণ আমলে গন্ধা শিল্পের বিকাশ ঘটেছিল, এটা সত্য হবে। এরপর 3 দাগে 2 আছে দিগম্বরগণ শ্বেতবস্ত্র পরিধান করতেন, এটা মিথ্যা হবে। এরপরে 3 আছে প্রাচীন চীনের সম্রাটরা নিজেদের দেবতা পুত্র বলতেন, এটা সত্য হবে। এরপর 3-4 যেটা আছে নালন্দা মহাবিহারে কেবলমাত্র ব্রাহ্মণ ছাত্ররাই পড়তে পারত, এটা মিথ্যা হবে। এরপর 3-5 আজীবিকদের জন্য গুপ্ত রাজারা গুহাবাস নির্মাণ করেছিলেন, এটা মিথ্যা হবে। এরপরে 3-6 চিকিৎসা শাস্ত্রকে প্রাচীনকালে উপবেদ বলা হতো, এটা সত্য হবে। এরপরে 4 দাগে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। 4 দাগে 1 আছে গুপ্ত আমলের স্থাপত্য হিসেবে এটা মন্দির বানানো শুরু হয়। এরপরে 4 দাগে 2 বিখ্যাত রথ মন্দির নির্মিত হয়েছিল, এটা পল্লব রাজাদের আমলে। এরপর 4 দাগে 3 মিশরীয় লিপিকে এটা হাইরোগ্লিফিক বলা হয়। এরপর 4-4 এটা মাদুরাই নগরীতে 3টি সাহিত্য সম্মেলন হয়েছিল। এরপরে 5 দাগে আছে ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সবথেকে বিখ্যাত ছিলেন, এটা মিনান্দার। এরপর 4-6 মহাজনপদকুলে যুদ্ধের কাজে এটা লোহার অস্ত্র ব্যবহার করত। এরপরে 4 থেকে 7 যেটা আছে দশাবতার মন্দির অবস্থিত, এটা দেওঘরে। এরপরে 5 থেকে আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো যে কোনো 4টি। কস্তম্ভে আছে এতে দয়ে, এটা হবে জেন্তাবেস্তা। এরপরে বিতে আছে শতমান, এটা হবে বৈদিক মুদ্রা।
এরপরে চিতে সমাধি ডাবে ইমানগাঁও। এরপর ডিতে যেটা হচ্ছে যশ, এটা হবে বৌদ্ধ সংগীতি। এরপরে ইতে এটা হচ্ছে পালি ভাষা, এটা হবে জাতক। এরপরে 6 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। 6 দাগের 1 আছে দ্বিতীয় নগরায়ণ বলতে কি বোঝো? এর উত্তরটি হবে প্রাচীন ভারতের হরপ্পা সভ্যতায় যে নগর কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তাকে প্রথম নগরায়ণ বলা হয়। এর 1000 বছরেও পরে আবার খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী নাগাদ গঙ্গা নদী উপত্যকা অঞ্চলে যে নগর সভ্যতা গড়ে ওঠে তাকে দ্বিতীয় নগরায়ণ বলা হয়। খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ ভারতে দ্বিতীয় নগরায়ণ হয়েছিল উত্তর ভারতের গঙ্গা নদী উপত্যকায়। এরপরে 6-2 যেটা আছে সপ্তসিন্ধু অঞ্চল বলতে কোন অংশকে বোঝায়? এর উত্তরটি হলো সপ্তসিন্ধু। আদি বৈদিক যুগের অধিবাসী বা আর্যদের বাসভূমি ছিল সপ্তসিন্ধু অঞ্চল। সপ্তসিন্ধু বলতে বোঝায় 7টি নদী তীরবর্তী এলাকাকে। 7টি নদী হলো সিন্ধু, সরস্বতী ও পাঞ্জাবের 5টি নদী বিতস্তাতা, চন্দ্রভাগা, শতদ্রু, ইরাবতী ও বিপাশা। বর্তমান পাকিস্তান ও আফগানিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের সঙ্গে আদি বৈদিক যুগে মানুষের পরিচয় ছিল। এরপরে 6-3 আছে সভা ও সমিতি কি? এর উত্তরটি হলো ঋগ বৈদিক যুগের গণপ্রতিনিধিত্বমূলক সংস্থার নাম ছিল সভা ও সমিতি। বয়স্ক ও জ্ঞানবৃদ্ধদের নিয়ে গঠিত হতো সভা। একে গ্রাম্য পরিষদ রূপে বর্ণনা করা হয়। সমিতি গঠিত হতো জনগণের মনোনীত ব্যক্তিদের নিয়ে। একে জনপরিষদ রূপে বর্ণনা করা হতো। সভাপেক্ষা সমিতি আকার ও ক্ষমতায় শ্রেষ্ঠ ছিল। এই সংস্থাগুলি রাজার ক্ষমতায় নিয়ন্ত্রণ করলেও রাজা ক্ষমতাশালী হওয়ায় এগুলির গুরুত্ব হ্রাস পায়। এরপরে 6-4 যেটা আছে কারসাফন কি? এর উত্তরটি হলো মহাজনপদের যুগে মুদ্রা ব্যবস্থার বিকাশ ঘটেছিল। ব্যবসা বাণিজ্যে বিনিময়ের মাধ্যম হিসেবে ধাতুর মুদ্রা ব্যবহৃত হতো। আর কারসাফন হলো ধাতু তৈরি বহুল প্রচলিত এরকমই এক ধরনের মুদ্রা যা সেই যুগে বিনিময় মাধ্যম ছিল। এরপরে 6-5 যেটা আছে নগরাষ্ট্র বা পলিস কি? এর উত্তরটি হলো পর্বত সংকুল গ্রিসে অনেকগুলি পলিস গড়ে ওঠে। প্রাচীন গ্রিসে পাহাড়ে ঘেরা অনেকগুলি ছোট ছোট রাষ্ট্র গড়ে উঠেছিল। এই ছোট ছোট রাষ্ট্রকেই বলা হতো নগরাষ্ট্র বা পলিস। দুটি বিখ্যাত পলিস হলো এথেন্স এবং স্পার্টা। প্রাকৃতিক, ধর্মীয় ও শাসন কেন্দ্র হিসেবে পলিস গড়ে ওঠে। এরপরে 6-6 আছে কালিদাস রচিত দুটি বিখ্যাত নাটকের নাম লেখো। এর উত্তরটি হলো গুপ্ত যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি মহাকবি কালিদাস রচিত দুটি বিখ্যাত নাটকের নাম হলো অভিজ্ঞান শকুন্তলম এবং মালবিকাগ্নিমিত্রম। এরপরে 7 দাগে আছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 7 দাগে 1 আছে এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন? এর উত্তরটি হলো এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কারণ প্রথমত সর্বশ্রেষ্ঠ গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের কীর্তি কাহিনী জানা যায়। 33 লাইনের এই প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের রাজত্বকালের যাবতীয় ঘটনা জানা যায়। দ্বিতীয়ত এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় সমুদ্রগুপ্ত সর্বরাজচ্ছেত্তা, কবিরাজ, পরাক্রমাঙ্ক, অপ্রতিরোধ প্রভৃতি উপাধি গ্রহণ করেছিলেন। তৃতীয়ত এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় সমুদ্রগুপ্ত উত্তর ভারতের 9 জন রাজাকে যুদ্ধে পরাজিত করে উন্মূল্য নীতি গ্রহণ করে সেই রাজ্যগুলি গুপ্ত সাম্রাজ্যের অধীনে নিয়ে আসেন। চতুর্থত এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় দক্ষিণ ভারতে 12 জন রাজাকে পরাজিত করতে সক্ষম হলেও ভৌগোলিক দূরত্বের কারণে গ্রহণ পরিমোক্ষ নীতি গ্রহণ করেছিলেন। করদানের প্রতিশ্রুতি, আনুগত্য তথা বশ্যতা শিকারের বিনিময়ে সংশ্লিষ্ট রাজাদের রাজ্য ফিরিয়ে দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন ও দূরদর্শিতার প্রমাণ দিয়েছিলেন। পঞ্চমত এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় সমুদ্রগুপ্ত কেবল সুদৃঢ় সাম্রাজ্য প্রতিষ্ঠাই করেননি বা তিনি শুধুই সুদক্ষ শাসক ছিলেন না, তিনি ছিলেন একজন বিদ্যোৎসাহী, সুকবি, সঙ্গীতজ্ঞ, পরধর্ম সহিষ্ণু, শাস্ত্রজ্ঞ, জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রবর্তক, বহনকারী, বাস্তব বুদ্ধিসম্পন্ন, বহুমুখী প্রতিভার স্বাক্ষর বহনকারী। এরপরে 7 থেকে 2 আছে স্তূপ, চৈত্য, বিহার বলতে কি বোঝো? এর উত্তরটি হলো স্তূপ গৌতম বুদ্ধ তাঁর
দেহাবশেষের ওপর স্তূপ বানানোর কথা বলেছিলেন। স্তূপ বলতে বোঝায় অর্ধগোলাকার ঢিবি। মৌর্য যুগের পরবর্তীকালে স্তূপ নির্মাণে প্রসার ঘটে। স্তূপের চারিদিকে যে 4টি দরজা থাকে সেগুলিকে তোরণ বলা হয়। স্তূপ তৈরি হতো শাসক বা ধনী ব্যক্তিদের উদ্যোগে। স্তূপগুলির মধ্যে বিখ্যাত হলো সাঁচি, অমরাবতী ও ভারতী স্তূপ। এরপরে চৈত্য সাধারণত গুহাবাস হিসেবেই চৈত্য বানানো হতো। চৈত্য হতো লম্বাটে ধরনের উপাসনার জন্য। চৈত্যের এক প্রান্তে স্তূপ থাকতো। সাতবাহন রাজারা নাসিক, কাল্লে, পিতনখোরা প্রভৃতি অঞ্চলে চৈত্য বানিয়েছিল। এরপর হচ্ছে বিহার। বিহার তৈরি হতো বৌদ্ধ ভিক্ষুদের থাকা ও পড়াশোনার জন্য। বিহার হলো আসলে অনেকগুলি গুহার সমষ্টি। এরপরে সাথে থেকে 3 আছে টিকা লেখো চতুর্যাম ও পঞ্চ মহাব্রত। উত্তর, চতুর্যাম 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ তার শিষ্যদের 4টি বিষয়ে সংযম পালনের কথা বলেন, যথা 1 অহিংসা, জীব হত্যা করবে না, 2 অচৌর্য, চুরি করবে না, 3 সত্যবাদিতা, মিথ্যা কথা বলবে না, 4 অনাসক্তি, কোনো বস্তুর প্রতি আসক্ত হবে না। এগুলি চতুর্যাম নামে পরিচিত। এরপরে পঞ্চমহাব্রত। পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্যামের সঙ্গে ব্রহ্মচর্য নামে আরও একটি নীতি যুক্ত করে মহাবীর এর নাম দেন পঞ্চ মহাব্রত। এরপরে সাথে যেটা আছে টিকা লেখো গান্ধার শিল্প। এর উত্তরটি হবে কুষাণ যুগে গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পরীতির সমন্বয়ে যে শিল্পের উদ্ভব ঘটেছিল তাকে গান্ধার শিল্প বলা হয়। খ্রিস্টীয় 1ম ও 4র্থ শতকে এই শিল্প বিকাশ লাভ করে। গান্ধার শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন হলো বুদ্ধ মূর্তি। পদ্মাসনের ভঙ্গিতে সিংহাসনে উপবিষ্ট, ধ্যানরত, অর্ধমিলিত নয়ন, নাসাগ্রে নিবন্ধ দৃষ্টি, অবয়ব সম্পন্ন বুদ্ধের মূর্তি গান্ধারের পর ভারতের অন্য কোনো স্থানে অনুসৃত হয়নি। বুদ্ধের পাশাপাশি গরুর ও যক্ষের মূর্তিও গান্ধার শিল্পে দেখা যায়। গান্ধারের মূর্তি নির্মাণে চুন, বালি, পাথর, পোড়ামাটি, মাটি, প্লাস্টার অফ প্যারিস, সোনালি বা অন্য কোনো রঙের গাঢ় প্রলেপ ব্যবহার করা হতো। এরপরে সাথে দিয়ে পাওয়া যাচ্ছে মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন। এর উত্তরটি হলো মৌর্য সম্রাটরাই প্রথম গুপ্তচর নিয়োগ করেছিলেন। গুপ্তচরেরা সন্ন্যাসী, ছাত্র, ব্যবসায়ী, ভিখারিণী প্রভৃতি অনেক ছদ্মবেশ ধরে কাজ করত। গুপ্তচরদের মাধ্যমে সাম্রাজ্যের সব খবর সম্রাটের কাছে চলে আসতো। গুপ্তচর নিয়োগের কারণ। মৌর্য সম্রাটদের গুপ্তচর নিয়োগের কারণ ছিল 1 সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তের খোঁজ খবর আনা, 2 অচেনা, বিদেশি বা সন্দেহজনক লোকের ওপর নজর রাখা, 3 রাজকর্মচারী ও রাজপুতদের উপর নজর রাখা। এরপরে 7-6 সাতবাহন আমলে দক্ষিণ ভারতে গ্রাম জীবন কেমন ছিল। এর উত্তরটি হলো আনুমানিক খ্রিস্টীয় 1ম অথবা 2য় শতক নাগাদ সাতবাহন রাজা হাল একটি বই সংকলন করেন। প্রাকৃত ভাষায় রচিত ওই বইটির নাম গাথা সপ্তশতী। 700টি গাথার সংকলন। এই বইতে সেই সময়ে দাক্ষিণাত্যের গ্রাম জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানা যায়। অর্থনৈতিক জীবন। গ্রামবাসীরা ছিল মূলত কৃষিজীবী। ধান, তেলের বীজ, কার্পাস ও শন ছিল তাদের প্রধান ফসল। গ্রামের বাড়িগুলি খড় দিয়ে ছাওয়া ও প্রাচীর দিয়ে ঘেরা হতো। পুকুর, ফুলের বাগান ও বটগাছ সব গ্রামেই দেখা যেত। এছাড়া গ্রামে নানা রকম গৃহপালিত পশু পাখি ছিল। সমাজ জীবন। গ্রামে চওড়া ও সরু 2 রকম রাস্তায় ছিল। গ্রামের শাসন ছিল গ্রামণীর হাতে। চুরি ডাকাতি থেকে টাকা পয়সা রক্ষা করতে অনেকে সেগুলি মাটির নিচে পুঁতে রাখত। এরপর হচ্ছে বিনোদন। গ্রামগুলিতে বিভিন্ন রকম বাজনা ও ছবি আঁকার চল ছিল। উৎসবের সময় গ্রামের মানুষরা নাচ, গান ও বাজনায় মেতে উঠত। ধর্মীয় জীবন। সূর্য, অগ্নি প্রভৃতি একাধিক দেবতার পুজো হতো গ্রামের মন্দিরে। গ্রামে বৌদ্ধ ধর্মেরও প্রচলন ছিল। এরপরে 8 গেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1 আছে প্রাচীন ভারতীয় উপমহাদেশে জলসেচ ব্যবস্থা সম্পর্কে বর্ণনা দাও। 2 আছে মৌর্য আমলে শাসন ব্যবস্থার বর্ণনা দাও। এরপর 3 আছে নালন্দা বৌদ্ধবিহার সম্পর্কে জানানো লেখো। এরপর 4 আছে গুপ্ত যুগে জ্যোতির্বিজ্ঞান ও গণিতের উন্নতি সম্পর্কে সংক্ষেপে লেখো। এরপর 5 আছে সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এগুলি তোমরা তোমাদের সহায়িকা বই থেকে পেয়ে যাবে। যদি না পাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের এটি কমিউনিটিতে পোস্ট করে দেবো।